বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী, তোমরা সকলেই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের শুভেচ্ছা। প্রিয় ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থীরা, আমি গত ক্লাসে তোমাদের প্রারম্ভিক সমাজবিজ্ঞান অর্থাৎ সমাজবিজ্ঞান প্রথম পত্রের পঞ্চম অধ্যায় শেষ করেছি। আজকে আমি তোমাদের নতুন চ্যাপ্টার প্রারম্ভিক সমাজবিজ্ঞানের নতুন চ্যাপ্টার ষষ্ঠ অধ্যায় সামাজিক স্তরবিন্যাস ও অসমতা। প্রিয় শিক্ষার্থী, সামাজিক স্তরবিন্যাস ও অসমতা এর চ্যাপ্টার নিয়ে আমরা আজকে আমাদের আলোচনা শুরু করব। শিক্ষার্থীরা, এই ষষ্ঠ অধ্যায়ের মূল আলোচ্য বিষয় হচ্ছে সামাজিক স্তরবিন্যাস কাকে বলে, সামাজিক স্তরবিন্যাসের ধরন, সামাজিক গতিশীলতা, সামাজিক স্তরবিন্যাস ও গতিশীলতা এবং গতিশীলতার ধরন। ওকে শিক্ষার্থী, আজকে আমি প্রথমেই তোমাদের বলবো যে সামাজিক স্তরবিন্যাস, এই স্তরবিন্যাস, সামাজিক স্তরবিন্যাসের সংজ্ঞা, সামাজিক স্তরবিন্যাস কাকে বলে। সামাজিক স্তরবিন্যাস, সামাজিক স্তরবিন্যাস পড়াতে গিয়ে প্রথমে আমরা স্তরবিন্যাস কাকে বলে সেটার সংজ্ঞা আমরা জানব। স্তরবিন্যাস স্ট্রাটিফিকেশন, এই যে সমাজতাত্ত্বিক, এই সমাজতাত্ত্বিক মানে অধ্যয়নের ক্ষেত্রে সামাজিক স্তরবিন্যাস একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। কারণ এই সামাজিক স্তরবিন্যাস একটি সার্বজনীন প্রত্যয়। যে কোনো সমাজে যেখানে যাও না কেন, আদিবাসী সমাজ থেকে শুরু করে বিভিন্ন সমাজগুলো কি বিভিন্ন স্তরে বিভক্ত। এই বিভক্তি কি করেছে? সামাজিক স্তরবিন্যাস সৃষ্টি করেছে। আদিম যুগের যে যুদ্ধবদ্ধ সমাজ থেকে বর্তমানের আধুনিক এবং শিল্প সমাজ, এমন কোনো সমাজ নেই যেখানে স্তরবিন্যাস নেই। এবং এই স্তরবিন্যাস হচ্ছে প্রক্রিয়াটি কি বিদ্যমান তখনও ছিল এবং বর্তমানেও আছে। মার্কস শ্রেণীহীন সমাজের কথা বলেছেন, কিন্তু বাস্তবে শ্রেণীহীন সমাজের দেখা পাওয়া খুবই দুষ্কর হয়ে দাঁড়িয়েছে। তো দেখা যাচ্ছে ইত্যাদির ভিত্তিতে বিভিন্ন বয়স, লিঙ্গ, শ্রেণী, মর্যাদা ইত্যাদির ভিত্তিতে সমাজের যে পার্থক্য এবং অসমতা লক্ষ্য করা যায়, সেটি হচ্ছে সমাজে কি করে? স্তরবিন্যাস সৃষ্টি করে। তো সমাজতাত্ত্বিক যে সামাজিক স্তরবিন্যাস বলতে সমাজস্থ মানে সমাজের মধ্যে বিদ্যমান যে অসমতা, শ্রেণীভিত্তিক যে হচ্ছে মানে ভেদাভেদটা, যে কোনো সমাজের দিকে তাকালে দেখা যাচ্ছে অর্থনৈতিক, প্রশাসনিক এবং সামাজিকভাবে মানুষের মধ্যে একটা উঁচু নিচু পার্থক্য বিদ্যমান। এটি কি করে? সামাজিক স্তরবিন্যাসের মূল ভিত্তি। তাহলে স্তরবিন্যাসের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে স্ট্রাটিফিকেশন। এই স্ট্রাটিফিকেশন শব্দটি মৃত্তিকা বিজ্ঞান থেকে এসেছে। এই মৃত্তিকা বিজ্ঞান থেকে এসেছে। মৃত্তিকা বিজ্ঞানে ব্যবহৃত স্ট্রাটা শব্দ থেকে এসেছে, যেটার অর্থ হচ্ছে স্তর। কারণ মৃত্তিকা মণ্ডলে
মানে ভূমির গঠনে মাটির বিভিন্ন স্তর রয়েছে। এই বিভিন্ন স্তর বোঝাতে স্ট্রাটা কথাটা মৃত্তিকা বিজ্ঞানে ব্যবহৃত হয়। তো এই স্ট্রাটা মানে যেমন হচ্ছে একটি স্তর অন্যটি থেকে পৃথক করেছে, তেমনি সামাজিক স্তর বিন্যাসের ক্ষেত্রেও সমাজের বিভিন্ন মানুষ এবং শ্রেণীর নানাবিধ একটা প্রকারভেদ রয়েছে। এই উপাদানের ভিত্তিতে যে উঁচু নিচু বিন্যাস মানুষের মধ্যে লক্ষ্য করা যায় সেটাই হচ্ছে সামাজিক স্তর বিন্যাস। সাধারণ অর্থে তাকে সামাজিক মানে এই উঁচু নিচু ভেদাভেদকেই মানে সাধারণ অর্থে সামাজিক স্তর বিন্যাস বলে। সামাজিক স্তর বিন্যাস ঘনিষ্ঠভাবে সমাজ কাঠামোর সাথে একটা সম্পর্ক রয়েছে। এই সামাজিক স্তর বিন্যাস সামাজিক ঘটনা এবং সামাজিক মিথস্ক্রিয়া এটারই একটি ফলস্বরূপ। সামাজিক গতিশীলতা এবং সামাজিক পরিবর্তনের সাথে সামাজিক স্তর বিন্যাসের একটা সম্পর্ক রয়েছে। সামাজিক স্তর বিন্যাস কি করছে? সামাজিকভাবে স্বীকৃত, প্রতিষ্ঠিত, নিয়ন্ত্রিত এবং এটা কাঠামোবদ্ধ। বিভিন্ন সমাজবিজ্ঞানী বিভিন্নভাবে সামাজিক স্তর বিন্যাসকে সংজ্ঞায়িত করার চেষ্টা করেছেন। যেমন পি সরকিন সামাজিক স্তর বিন্যাসের সংজ্ঞায় বলেছে যে নির্দিষ্ট একটি জনগোষ্ঠীর উঁচু নিচু অবস্থানের ভিত্তিতে শ্রেণীর সমূহের মধ্যে যে পার্থক্য বিদ্যমান তাকে সামাজিক স্তর বিন্যাস বলে। তাহলে পি সরকিন কি বলেছেন? পি সরকিন তার সংজ্ঞায় বলেছেন যে হচ্ছে একটি জনগোষ্ঠীর মধ্যে উঁচু নিচু অবস্থানের ভিত্তিতে শ্রেণী সমূহের মধ্যে যে পার্থক্য বিদ্যমান তাকে স্তর বিন্যাস বলে। এই সামাজিক স্তর বিন্যাসে বিদ্যমান উঁচু নিচু অবস্থানকেই কিন্তু নির্দেশ করে সামাজিক অবস্থানটা। তাহলে পি সরকিনের সঙ্গে আমরা লক্ষ্য করলাম যে জনগোষ্ঠীর মধ্যে যে হচ্ছে সামাজিক অবস্থানের যে একটা পার্থক্য, উঁচু নিচু যে একটা পার্থক্য বিদ্যমান তাকে সামাজিক স্তর বিন্যাস বলে। তো সরকিন আরো মনে করেন যে এই যে উঁচু নিচু যে পার্থক্য এটি মূলত চাপিয়ে দেওয়া একটা ব্যাপার, যা সমাজের মানুষকে উঁচু নিচু দলে বিভক্ত করে। এটা প্রাকৃতিকভাবে না, এটা সামাজিকভাবে চাপিয়ে দেওয়া একটা ব্যাপার। এটি মানুষের অধিকার, পদমর্যাদা, কর্তব্য এবং দায়িত্বের একটা কি অসম বন্টন। তাহলে সামাজিক স্তর বিন্যাসের সংজ্ঞায় যে ম্যাট্রাস তার সোশ্যাল ইনইকুয়ালিটি স্ট্রাটিফিকেশন অ্যান্ড মোবিলিটি গ্রন্থে বলেন যে সামাজিক স্তর বিন্যাস হচ্ছে একগুচ্ছ প্রশাসনিক নীতিমালা যেগুলো বিভিন্ন সামাজিক ভূমিকার মধ্যে বিদ্যমান সামাজিক অবস্থান এবং এর কার্যক্রমের ভূমিকাকে প্রভাবিত করে। যে ম্যাট্রাস বলেন। সামাজিক স্তর বিন্যাসের সংজ্ঞায় এইচআর কার্বো তার সোশ্যাল স্ট্রাটিফিকেশন অ্যান্ড ইনইকুয়ালিটি গ্রন্থে বলেন যে সামাজিক স্তর বিন্যাসের একটি গুরুত্বপূর্ণ সংজ্ঞা এইচআর কার্বো দিয়েছেন যে সামাজিক স্তর বিন্যাস বলতে বোঝায় যা সুদৃঢ় এবং প্রাতিষ্ঠানিক স্বীকৃত এবং সামাজিক সম্পর্কের মধ্যে কে কিভাবে তার পার্থক্য, তার অবস্থান মানে এমন একটি অবস্থানকে নির্দেশ করে, উঁচু নিচু পার্থক্যকে নির্দেশ করে। তাহলে সামাজিক স্তর বিন্যাস, তারপর সামাজিক স্তর বিন্যাসের একটি গুরুত্বপূর্ণ সংজ্ঞায় জিসবার্ট বলেছেন তার ফান্ডামেন্টাল অফ সোশিওলজি গ্রন্থে বলেছেন যে সামাজিক স্তর বিন্যাস একটি স্থায়ী
দল বা প্রকরণ, দল বা প্রকরণে বিভক্ত হচ্ছে সামাজিক স্তর বিন্যাস, যেখানে সমাজের মানুষগুলো উচ্চক্রম থেকে নিম্নক্রম সাথে সম্পর্কিত। তাহলে হচ্ছে দেখা যাচ্ছে সামাজিক স্তর বিন্যাসের সংজ্ঞায় আমরা বলি যে পরিশেষে বলা যায় যে সামাজিক স্তর বিন্যাস বলতে বয়স, লিঙ্গ, মর্যাদা, সম্পত্তির ভিত্তিতে সমাজের মানুষের মধ্যে যে বিভক্তি, সমাজের মানুষের মধ্যে যে স্তরায়ন, সেটাই হচ্ছে সামাজিক স্তর বিন্যাস। এখন আমরা জানবো সামাজিক স্তর বিন্যাসের ধরন বা প্রকারভেদ। সামাজিক স্তর বিন্যাসের ধরন। অধিকাংশ সমাজ বিজ্ঞানী সামাজিক স্তর বিন্যাসের 4টি ধরনের কথা উল্লেখ করেছেন। এই ধরনগুলো হচ্ছে দাস ব্যবস্থা, 2 নম্বর হচ্ছে সামন্ত বা এস্টেট ব্যবস্থা, তাহলে অধিকাংশ সমাজবিজ্ঞানী সামাজিক স্তর বিন্যাসের 4টি ধরনের কথা উল্লেখ করেছেন: দাস ব্যবস্থা, সামন্ত বা এস্টেট ব্যবস্থা, শ্রেণী ব্যবস্থা বা সামাজিক শ্রেণী এবং বর্ণ প্রথা। তো প্রিয় শিক্ষার্থী, প্রথমে আমি সামাজিক স্তর বিন্যাসের প্রথম ধরন দাস প্রথা নিয়ে আলোচনা করব। স্লেভারি সিস্টেম। সামাজিক স্তর বিন্যাসের প্রথম এবং প্রধান ধরনই হচ্ছে দাস ব্যবস্থা। দাস ব্যবস্থা প্রাচীন এবং প্রথম শ্রেণী ভিত্তিক একটা সমাজ ব্যবস্থা। আদিম সমাজ ব্যবস্থার মধ্যেই থেকেই কিন্তু দাস ব্যবস্থার উৎপত্তি হয়েছে। শিকার এবং খাদ্য সংগ্রহ ভিত্তিক যে আর্থসামাজিক অবস্থা ছিল, তারপরে যে কৃষি সমাজ ব্যবস্থা আসে, সেই কৃষি ভিত্তিক সমাজের শুরুর দিকেই সম্পত্তির যখন ব্যক্তি মালিকানা হচ্ছে মানে একটা ধারণা বা ব্যক্তি মালিকানার যখন একটা সৃষ্টি হয়, তখনই কিন্তু দাস ব্যবস্থার উদ্ভব হয়। তাহলে হচ্ছে দাস ব্যবস্থা হচ্ছে প্রাচীন সমাজে প্রথম একটা শ্রেণী ভিত্তিক হচ্ছে ব্যবস্থা। যখন আদিম সমাজে যে শিকার এবং সংগ্রহমূলক পশু শিকার এবং ফলমূল সংগ্রহমূলক যে সমাজটা ছিল, তারপর যে একটা সম্পত্তির ধারণা চলে আসে, মূলত তখন থেকেই দাস ব্যবস্থার উৎপত্তি হয়। এ প্রসঙ্গে দাস প্রথার এই প্রসঙ্গে এইচআর কার্বো তার সোশ্যাল
স্ট্রাটিফিকেশন অ্যান্ড ইনইকুয়ালিটি গ্রন্থে বলেন যে আধিপত্য বিস্তারের এই ধরনটি মানব জাতির কৃষি সম্প্রদায়ে স্থায়ী এবং প্রতিষ্ঠিত হবার পরেই উদ্ভব ঘটে। কৃষি সভ্যতার সাথে সাথেই এটি শীর্ষ বিন্দুতে আরোহণ করে, এই স্যার কার্বো বলেছেন। তাহলে দাস ব্যবস্থার গোড়ার দিকে যখন ব্যক্তি মালিকানার একটা মানে ব্যক্তি মালিকানার ব্যক্তিগত সম্পত্তির ধারণা প্রচলন শুরু হয়, যখন সম্পত্তির উপর মানুষের অধিকার একটা আরোপিত হয়, তখনই কিন্তু মানুষের মধ্যে কি হচ্ছে, যুদ্ধ সংগঠিত হয়। এবং এই যুদ্ধ সংগঠিত হওয়ার পরে একদল জেতে একদল হারে। তো এই পরাজিত সৈন্যদেরকে যে বিজয়ী দল বা বিজয়ী ব্যক্তির দাস হিসেবে প্রথম ব্যবহার শুরু হয়। তাহলে যুদ্ধে পরাজিত যে সৈন্যদল, তাদের বিজয়ী দলের সৈন্যরা পরাজিত দলের সৈন্যদের দাস হিসেবে ব্যবহার শুরু করে। এভাবেই দাস ব্যবস্থা উদ্ভব হয়। প্রাচীন গ্রিক এবং রোমান সভ্যতার গ্রিক সভ্যতা এবং রোমান সভ্যতা কিন্তু এই দাস ব্যবস্থার উপর ভিত্তি করে গড়ে উঠেছিল। আমেরিকা আফ্রিকা থেকে জাহাজ ভরে কৃতদাস আমদানি করত এবং এরা মূলত কি করত, মানে বেশি দিন না যে আফ্রিকা থেকে জাহাজ ভরে যে কৃতদাসদের যে আমদানি করতো, এটা কিন্তু খুব বেশি দিন আগের কথা না। সমাজের যে এই সমাজের যে এই যে অসম সম্পর্ক, এই অসম সম্পর্কের একটা চরম নিদর্শনে হচ্ছে দাস ব্যবস্থা। গ্রিক পণ্ডিত এরিস্টটল মনে করতেন যে আধিপত্য ও বশ্যতার স্বাভাবিক পরিণতি হিসেবে দাস ব্যবস্থার উদ্ভব হয়েছে। এরিস্টটল কিন্তু দাস ব্যবস্থাকে বা সমর্থন করেছিলেন এবং দাসকে জীবন্ত সম্পত্তি হিসেবে, জীবন্ত হাতিয়ার হিসেবে মনে করতেন। তাহলে এরিস্টটল দাসদেরকে জীবন্ত হাতিয়ার হিসেবে মনে করতেন। তো দাস কাকে বলে? দাসের একটা গুরুত্বপূর্ণ সংজ্ঞায় এলটি হবহাউস দাসের একটা গুরুত্বপূর্ণ সংজ্ঞায়, মানে দাস কাকে বলে আমরা জানি যে যারা হলো অন্যের অধীনে চাকরি করে তারাই দাস, কিন্তু এই দাসের একটা গুরুত্বপূর্ণ সংজ্ঞা দিয়েছেন এই স্যার এলটি হবহাউস দাসের একটা খুব সুন্দর সংজ্ঞা দিয়েছেন। সংজ্ঞাটি হচ্ছে, দাস হচ্ছে এমন একজন মানুষ, আইন এবং প্রথা যাকে সম্পত্তি রূপে পরিগণিত করে। চূড়ান্ত বিচারে সে যাবতীয় অধিকার থেকে মুক্ত, বিশুদ্ধ অস্থাবর সম্পত্তি। অন্যদিকে সে কিছু নিশ্চিত বিষয়ে অধিকার সংরক্ষণ করে, কিন্তু এটি অনেকটা ষাঁড় বা গাধার মতো। তাহলে দেখো এলটি হবহাউসের সংজ্ঞায় যে দাস কি আইনগত এবং প্রথাগতভাবে সম্পত্তি, এবং এই সম্পত্তির মালিককে, যে মালিক তাকে সে সম্পত্তি হিসেবে, মানে অস্থাবর সম্পত্তি হিসেবে দাস মালিক তাকে মনে করে। তাহলে যাকে ক্রয় করা হয় সেখানে হচ্ছে তার কোনো অধিকার নেই, তাকে মানুষ হিসেবে মনে করা হয় না, সে অনেকটা গাধা বা ষাঁড় বা গাধার মতোই। অর্থাৎ একটা পশু যেরকম একটা মানুষ পালে, সেরকম দাসদের কিন্তু মনে করা হতো। কিছু নিশ্চিত অধিকার সংরক্ষণ করতো। কি একটা অধিকার? তাদের খাইতে দিত, একটা থাকার জায়গা দিত। সে জায়গাটা কি? খড়, অর্থাৎ যেখানে গরু বা গাধার মতো না খাবার দিলে তো একটা প্রাণী বাঁচবে না, সেরকম।
তাকে মানুষ মনে করানো হতো না, একটা পশু মনে করা হতো, অর্থাৎ প্রাণী মনে করা হতো। রোমান আইনে দাসকে বস্তু হিসেবে গণ্য করা হয়েছে, যা কি করবে দাসপ্রভুর মানে নিজস্ব যে উদ্দেশ্য, দাসপ্রভু যা মনে করবে সেটাই দাসদের দ্বারা করাবে। দাস তার প্রভুর অধিকারভুক্ত একটা সম্পত্তি। এখানে দাস এবং দাস মালিকের মধ্যে চরম একটা পার্থক্য, এবং এই পার্থক্য এতটাই, সেটা হচ্ছে মানে এতটাই প্রকট যে দাস মালিক এবং দাস প্রভু, এই দাস মালিক এবং দাস সম্পূর্ণ একটা শ্রেণীভিত্তিক একটা সামাজিক স্তর বিন্যাস, সেখানে একটা প্রকটভাবে দেখা যায় সামাজিক স্তর বিন্যাস। তাহলে সামাজিক স্তর বিন্যাসে এখানে দুইটি আমরা হচ্ছে শ্রেণী দেখতে পাচ্ছি। একটা হচ্ছে দাস প্রভু এবং দাস। তাহলে এখানে সামাজিক স্তর বিন্যাসটা প্রকটভাবে পরিলক্ষিত হচ্ছে। তাহলে এই দাসদের কিছু বৈশিষ্ট্য রয়েছে। বটমার দাস ব্যবস্থায় কয়েকটি বৈশিষ্ট্যর কথা উল্লেখ করেছেন, যে প্রত্যেক দাসের একটা মালিক থাকবে, অর্থাৎ প্রভু থাকবে, যার কাছে সে বিষয় হিসেবে বা বস্তু হিসেবে গণ্য। আর মুক্ত মানুষের তুলনায় দাস মুক্ত মানুষ না, আরো নিম্ন অবস্থায় অর্থাৎ বন্দী অবস্থায় থাকে। দাস কাজ করতে বাধ্য, তাদের কাজ করতেই হবে। দাস ব্যবস্থার ভিত্তি সবসময় অর্থনৈতিক। এই দাসদের কি কাজে লাগানো হতো? অর্থনীতি কাজে লাগানো হতো। এছাড়াও দাস ব্যবস্থার আরো কিছু বৈশিষ্ট্য রয়েছে, সেগুলো হচ্ছে দাসেরা রাজনৈতিক ক্ষেত্রে মানে একটা নাগরিক হিসেবে যে রাজনৈতিক ক্ষেত্রে কিন্তু তারা অংশগ্রহণ করতে পারতো না। তারা প্রভুর অধীনে সম্পূর্ণভাবে প্রভুর অনুগত থাকতো এবং দাসপ্রভুর আদেশ মানতে তারা বাধ্য ছিল। এবং উৎপাদন শক্তির মূল ভিত্তি ছিল দাস, এবং এই দাসদের কি কাজে লাগানো হতো? অর্থনৈতিক কাজে, চাষাবাদের কাজে লাগানো হতো। অনেকে দাস ব্যবস্থাকে শিল্প ব্যবস্থা হিসেবে মনে করেছেন। অধিকাংশ লেখক মনে করেন যে দাসদের সাথে অমানবিক ব্যবহার, মানে দাসরা ছিল মূলত অনুৎপাদনশীল। দাস ব্যবস্থা মূলত উৎপাদনের ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে একটা বিশাল ভূমিকা রেখেছিল। তাহলে কি হয়েছে বলে দাসদের সাথে কি করা হতো? মানে অমানবিক ব্যবহার করা হতো, চরম জুলুম করা হতো, তাদের অত্যাচার করা হতো। এবং দাসদের তো আমি বলেছি দাসদের কেনাবেচা করা হতো। অর্থাৎ যে দাস ছিল মানে দেখতে হলো মানে হৃষ্টপুষ্ট অর্থাৎ স্বাস্থ্যবান, তাদের কদর বেশি ছিল। এবং এক কথা পশুর হাটে দেখা যাচ্ছে আমরা কুরবানির পশু অথবা পশু যদি কিনতে যাই, সেখানে আমরা পশুর স্বাস্থ্যটা কিন্তু দেখি যে ওই পশুটা কতটা মানে ভূমিকা রাখতে পারবে। সেরকম মানুষদের কেনাবেচা করা হতো দাস হিসেবে, সেখানে কিন্তু যাচাই বাছাই করে কিন্তু দাসদের নেওয়া হতো। একথা গ্রিক এবং রোমে মধ্যযুগের যে কৃতদাসের ধারণা, উৎপাদন সম্পর্কে শ্রেণী সংজ্ঞা, এগুলো কিন্তু বিদ্যমান ছিল। দাসরা কি করতো? তাদের কোনো মানে সামাজিক জীবন ছিল না, তাদের কোনো পরিবার ছিল না। তাহলে মানে দাস নিপীড়নের মানে পাশ্চাত্যের যে দাস ব্যবস্থা এবং প্রাচ্যের যে দাস ব্যবস্থা, এটা হচ্ছে একটা পার্থক্য ছিল। অর্থাৎ হচ্ছে ওখানে ভারতবর্ষে দেখা যাচ্ছে দাসদের ডোমেস্টিক কাজে লাগানো হতো, কিন্তু ইউরোপে ওগুলোতে কি হতো? দাসদের অর্থনৈতিক কাজে লাগানো হতো। তো এই যে দাসদের যে বৈশিষ্ট্য, যে কি বলে, দাসদের এক কথা দাস প্রভুর মালিকানাধীনে থাকতে হতো। আর দাস প্রভুর যে হচ্ছে অনেকে মানে দাস ব্যবস্থাকে
মানে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন যে দাস প্রভুর ক্ষমতা থাকবে কি অসীম। এই ক্ষমতার বলে তারা কি করবে, দাসদের নিয়ন্ত্রণ করবে। মুক্ত মানুষের সাথে তুলনা করলে দাসেরা তুলনামূলকভাবে কি অনেকটা নিচু স্তরে। মুক্ত মানুষের ন্যায় তাদের সামাজিক রাজনৈতিক সম্পর্ক ছিল না। দাসেরা কোনো সামাজিক রাজনৈতিক মানে পারিবারিক কোনো অধিকার তারা রাখতে পারতো না। তাহলে দাসেরা হচ্ছে কি বাধ্যতামূলক শ্রমিক, তারা যে কোনো কাজ করতে বাধ্য থাকত। এই কাজগুলোর ব্যতিক্রম হলে কিন্তু সেই ব্যবস্থাটাকে দাস ব্যবস্থা বলা যেত না। অতএব দাস ব্যবস্থা হচ্ছে এমন এক ধরনের আর্থসামাজিক রাজনৈতিক ব্যবস্থা যেখানে মানুষের সম্পত্তি হিসেবে গণ্য হতো। তাহলে অনেকে কিন্তু দাস ব্যবস্থাকে স্বীকৃতি দিয়েছিল, যেমন আমরা এরিস্টটলের কথা বলেছি। তাহলে এখানে হচ্ছে দুইটা আমরা শ্রেণী দেখতে পেলাম, একটা হচ্ছে দাস প্রভু বা দাস মালিক এবং হচ্ছে দাস। এই হলো, তাহলে দেখা যাচ্ছে দাসেরা সবসময় দাস মালিকের আজ্ঞাবহ। এটাই ছিল সামাজিক স্তর বিন্যাসের প্রথম প্রকরণ বা প্রথম ধরন, দাস ব্যবস্থা। আশা করি শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো। তাহলে এখান থেকে যে কোশ্চিনটা তোমাদের এতক্ষণ আমি পড়ালাম, সামাজিক স্তর বিন্যাস। সামাজিক স্তর বিন্যাস কাকে বলে, সামাজিক স্তর বিন্যাসের ধরন এবং সামাজিক স্তর বিন্যাসের প্রথম ধরন দাস ব্যবস্থা সম্পর্কে আমি পড়ালাম।